তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এটা অনার্স সেকেন্ড ইয়ারের একটা ড্রামা, হুইচ ইজ রিটেন বাই ওল সোয়িঙ্কা। ওল সোয়িঙ্কা ইজ এ নাইজেরিয়ান প্লেরাইট, এসেইস্ট, পোয়েট অ্যান্ড নভেলিস্ট নোন ফর মেকিং ওয়ার্ক অ্যাবাউট আফ্রিকা। মানে তার ম্যাক্সিমাম ওয়ার্কগুলো হচ্ছে আফ্রিকান যে সমাজ ব্যবস্থা আছে এটাকে নিয়ে লেখা। তো গল্পের টাইটেলটা আমরা দেখি একটু, লায়ন অ্যান্ড দ্য জুয়েল। দ্য লায়ন শব্দের অর্থ হচ্ছে সিংহ, আর জুয়েল শব্দের অর্থ হচ্ছে রত্ন। এই গল্পের দুইটা ক্যারেক্টার দুই বিষয়কে রেফার্স করবে, লায়ন অ্যান্ড দ্য জুয়েল, সিংহ রত্নকে ছিনিয়ে নেওয়ার যে বিষয়টা। তো লায়ন অ্যান্ড দ্য জুয়েল গল্পের সেটিং হচ্ছে তো আফ্রিকার একটা ভিলেজ, সে ভিলেজের নাম হচ্ছে ইলুজিনলে। তো মোস্ট অফ দ্য ইনসিডেন্টস অফ দিস প্লে সেন্টার অ্যারাউন্ড দিস সেটিং, দ্যাট মিনস দ্য ইলুজিনলে ভিলেজ। তো এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে আফ্রিকান সমাজ ব্যবস্থা বা আফ্রিকান যে প্রথাগুলো সে সময় চালু ছিল সেই প্রথাগুলোর একটা ডেসক্রিপশন দেয়া ভেরিয়াস টাইপস অফ ক্যারেক্টারের মধ্য দিয়ে। তো এর মধ্যে থেকে আমরা আফ্রিকান সমাজ ব্যবস্থার যে বিষয়গুলো লক্ষ্য করব, মোটামুটি বেশ কয়েকটা কাস্টমস, প্রথা, যে আফ্রিকায় কোন কোন প্রথাগুলো সেই সময় চালু ছিল সে বিষয়ে একটু বলা আছে এই গল্পের মধ্যে। তো সেটার মধ্যে আমরা দেখতে পাবো এখানে ব্রাইড প্রাইস, পলিগেমি। তো পলিগেমি শব্দের অর্থ হচ্ছে বহু বিবাহ। একজন ব্যক্তি যতক্ষণ সেন্সুয়ালি অ্যাক্টিভ থাকবে সে বিয়ে করতে পারবে, এটাকে বলা হচ্ছে পলিগেমি। ব্রাইড প্রাইস হচ্ছে কন্যা প্রণ প্রথা। আফ্রিকান সমাজ ব্যবস্থায় এখনও মেয়েদেরকে বিয়ে করতে গেলে তাদেরকে পণ দিয়ে বিয়ে করতে হয়। তো যৌতুকের টোটাল অপোজিটটা। তো এখানে তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ এবং যে প্রফেশনাল ড্রামাররা আছে তাদের যে লাইভলিহুড অ্যাচিভের যে ব্যাপারটা, তারা কিভাবে জীবিকা নির্বাহ করত এই বিষয়টা দেখানো আছে। তো মূল কাস্টমস হচ্ছে এখানকার চারটা, পলিগেমি, ব্রাইড প্রাইস, গর্জিয়াস ওয়েডিং সেরিমনি, যে বিয়ের যে গর্জিয়াসনেসটা বা জাঁকজমকতাপূর্ণ যে ব্যাপারটা, এটাই হচ্ছে এখানকার মূলত একটা প্রথা। আর একটা হচ্ছে লাইভলিহুড অফ দ্য প্রফেশনাল ড্রামার্স, যে কীভাবে যারা গান বাজনার সঙ্গে জড়িত ছিল তাদের জীবন এবং জীবিকাটা কীভাবে চলতো। এই মূলত চারটা প্রথার উপর ফোকাস করা হবে এই গল্পের মধ্যে। তো আসলে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল সমগ্র আফ্রিকান সমাজ ব্যবস্থা, যে এই ব্যবস্থার একটা নিদর্শন, এই বইয়ের মধ্য দিয়ে আমরা সেই আফ্রিকার তৎকালীন যে সমাজ ব্যবস্থা আছে সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করব। তো ওল সোয়িঙ্কা মডার্ন রাইটার, 1934 সালে তার জন্ম নাইজেরিয়ায়, এবং সে নোবেল প্রাইজ পায় 1986 সালে, নোবেল প্রাইজ পায় ওল সোয়িঙ্কা। তো এই গল্পের যে প্লট আছে, গল্পের প্লটগুলো তিনটা ভাগে বিভক্ত, ঘর করে দেখানো আছে। প্রথম প্লট হচ্ছে মর্নিং, নাইট, নুন, নাইট বা ইভিনিং, তিনটা পার্টে বিভক্ত পুরো গল্পটা। তো এই গল্পটার মধ্যে গল্পটার যে প্লটটা আছে এটাকে ডিসক্রাইব করার জন্য বেশ কিছু ক্যারেক্টার দেয়া আছে, সেটা হচ্ছে বারোকা। তো আমাদের গল্পের সেটিং হচ্ছে ইলুজিনলে ভিলেজ। তো এই বারোকা হচ্ছে ওই গ্রামের মোড়ল, ইলুজিনলে ভিলেজের বেল। এই বেল শব্দের অর্থ গ্রাম প্রধান, অ্যান আনএডুকেটেড পারসন। তো এই গ্রামে বারোকার কথাই হচ্ছে লাস্ট কথা, এর বাইরে আর কেউ কোনো কথা বলতে পারবে না, যেহেতু গ্রামের মোড়ল, তার একটা পাওয়ার আছে। তো এই গল্পের মধ্যে দ্য লায়ন বলতে এই বারোকাকে বোঝানো হচ্ছে। তো বারোকা গ্রাম প্রধান হওয়ার খাতিরে সে যে ইচ্ছাটা পোষণ করবে সেই ইচ্ছাটাকে এনি হাউ সাকসেস করাটাই হচ্ছে তার কাজ, আর এই জন্যই তাকে বলা হচ্ছে দ্য লায়ন। তো এই গল্পে বারোকার ইচ্ছা ছিল সিদি, যে ইয়াং একজন মেয়ে ছিল, তাকে বিয়ে করা। সেই বিয়েটা সে এনি হাউ করেই ছাড়বে, তার যে পলিসিগুলো তাকে বিয়ে করার জন্যে, সেই পলিসিগুলো আমরা দেখতে পাবো। সাদিকু, এটা হচ্ছে ফার্স্ট ওয়াইফ অফ বারোকা। তো আফ্রিকান সমাজ ব্যবস্থায় কিছু নিয়মকানুন প্রচলিত ছিল, যে কোনো রাজ্যের যদি নতুন রাজা আসে তাহলে পুরানা রাজার যে শেষ ওয়াইফ থাকবে সে অটোমেটিক্যালি নতুন রাজার ওয়াইফ হয়ে যাবে। তো এই বারোকার ফার্স্ট ওয়াইফ হচ্ছে সাদিকু, দ্যাট মিনস এটা তাকে বিবাহ সে করে নাই, উত্তরাধিকার সূত্রে সে লাভ করছে এই ওয়াইফকে। মানে বারোকার যে বাবা ছিল, তার বাবা যখন মারা যাওয়ার সময় তার শেষ ওয়াইফ ছিল সাদিকু। তো এই সাদিকুর
পরবর্তীতে রাজ্যে থাকা অবস্থায় বারকা যখন সিংহাসনে আরোহণ করে তখন এই সাদিকু অটোমেটিক তার ওয়াইফ হয়ে যায়। সো বিষয়টা এমন, দ্য নিউ কিং অফ আফ্রিকা গেট হিজ স্টেপ মাদার অ্যাজ হিজ ওয়াইফ হোয়েন হি অ্যাকসেন্ট দ্য থ্রন। যখন সে সিংহাসনে বসবে তার সৎমাকে সে তার নিজের ওয়াইফ হিসাবে পাবে। তো এই ফার্স্ট ওয়াইফের ভূমিকা এই গল্পের মধ্যে যথেষ্ট। আমরা দেখব যে এই ফার্স্ট ওয়াইফ বারকা পরবর্তীতে যতগুলো বিয়ে করবে সেই বিয়ে করা যে বউরা আছে তাদের সবাইরে নেতৃত্ব দিবে হচ্ছে ফার্স্ট ওয়াইফ, এবং তার মোটামুটি একটা সম্মান আছে রাজ্যের মধ্যে। তারপরে আছে আইলাতু, দ্য লাস্ট ওয়াইফ অফ বারকা। এ যাবৎ পর্যন্ত বারকা যতগুলো বিয়ে করছে তার মধ্যে সর্বশেষ বউ হচ্ছে আইলাতু। তো আসলে বারকা তাকে আদর করে ফেভারিট বলে ডাকে, বাংলায় যেটাকে পিয়ারি বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি বারকার দুই ওয়াইফ এবং বারকা ওই গ্রামের রাজার প্রথম ওয়াইফ এবং শেষ ওয়াইফ। এই গল্পের যে মূল ক্লাইম্যাক্সটা হচ্ছে এই রাজা আর একটা বিয়ে করতে চাইবে, সেই বিয়েটা সে কীভাবে করবে একজন ইয়াং মেয়েকে। এই ইয়াং মেয়ে সিদি, সে বারকা যখন বিয়ের প্রপোজাল দিবে তাকে, এটা শোনার সাথে সাথে সে না করে দিবে। তো এই নাটাকে হ্যাতে রূপান্তরিত করতে যে বারকা যে ট্রিক বা প্ল্যান পরিকল্পনাগুলো করে ফাইনালি সে সিদিকে বিয়ে করবে। আর এই যে তার বুদ্ধিমত্তা এবং তার ইচ্ছার গুরুত্ব, তার রাজার যে একটা রাজকীয় ব্যাপার, রয়্যাল ব্যাপার, এই বিষয়টাই তাকে গল্পের মধ্যে লায়ন হিসেবে ফুটায় তুলবে। তো সিদি হচ্ছে বিউটিফুল ইয়াং ম্যান ইন দ্য ভিলেজ ইলুজিনলে। ইলুজিনলে গ্রামের সব থেকে সুন্দর যুবতী ছিল সিদি। তো মূলত এই সিদিকে বিয়ে করার ঘটনাটাই এই গল্পের মূল ঘটনা। তারপর আমরা দেখব লাখুনলেকে, এই স্কুল টিচার। এই লাখুনলেকে এখানে সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক হিসেবে দেখানো হবে, অফ দ্য ভিলেজ অ্যাট দ্য এজ অফ 23। মানে লাখুনলের বয়স হচ্ছে 23 বছর। তো অ্যাকর্ডিং টু দ্য অডিয়েন্স গল্পের নায়ক হওয়ার কথা ছিল লাখুনলের, কারণ সিদি যেহেতু গল্পের হিরোইন, অতএব গল্পের হিরো হবে ইয়াং একজন কেউ। কিন্তু আসলে আমাদের গল্পের নায়ক হচ্ছে বারকা আর নায়িকা হচ্ছে সিদি। তো লাখুনলের টেন্ডেন্সি ছিল আফ্রিকান সমাজ ব্যবস্থায় যে প্রথাগুলো ছিল, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অচ্ছন্নতা, এইগুলোকে দূর করে সমাজটাকে একটু ওয়েস্টার্ন করা, একটু রিফাইন করা, এটাই ছিল লাখুনলের উদ্দেশ্য। তো যাই হোক, এই বেলের কাছে লাখুনলের যে এই ইচ্ছাটা, এটা পরাজিত হবে, সে সমাজকে রিফর্ম করতে পারবে না। ফাইনালি তাকে আমরা এই গল্পের মধ্যে ভিলেন হিসেবে দেখবো, খল চরিত্রে দেখবো তাকে, তার কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে। তারপরে দ্য স্ট্রেঞ্জার, একজন আগন্তুক যে এই গ্রামের মধ্যে আসছিল, একজন ফটোগ্রাফার হিসাবে সে এসে গ্রামের সিদির পিকচার তুলে নিয়ে যাবে এবং পরবর্তীতে এই পিকচারটা একটা ম্যাগাজিনের মধ্যে প্রকাশ করা হবে, যেটার থেকেই বারকা সিদির দিকে অ্যাট্রাক্টেড হবে বা আকর্ষণ বোধ করবে সেই পিকচার দেখে। তো এই স্ট্রেঞ্জারের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এছাড়াও আরও কিছু ক্যারেক্টার আছে, দ্য সার্ভেয়ার, কোরাস আছে, এখানে রেসলার আছে, যে রেসলারদের সঙ্গে বারকা সিদি যখন বারকার প্রাসাদের মধ্যে প্রবেশ করবে, সেই প্রবেশ করার সময় এই রেসলারদেরকে পরাজিত করবে বারকা। মানে মোটামুটি তার যে শক্তি সামর্থ্য বা তার যে সুঠাম দেহটা আছে এটাকে এক্সপোজ করবে সিদির সামনে, এবং সিদি এটা দেখে কনভিন্সড হয়ে যাবে মোটামুটিভাবে। তো এই হচ্ছে গল্পের মূলত ক্যারেক্টার। বারকা, বেল অফ ইলুজিনলে ভিলেজ। সাদিকু হচ্ছে বারকার প্রথম বউ, যে কোনো এক সময় তার সৎ মা ছিল। আইলাতু হচ্ছে তার লাস্ট ওয়াইফ অফ বারকা, যেখানে তাকে ফেভারিট বলা হইতো। সিদি ওই ইলুজিনলে গ্রামের সব থেকে সুন্দর মেয়ে, যার প্রেমে বারকা পড়বে এবং ফাইনালি তাকে বিয়ে করবে। লাখুনলে স্কুল টিচার এবং সোশ্যাল রিফর্মার, সে এই গ্রামের মধ্যে যে গ্রামের জুয়েল ছিল সিদি, তাকে পছন্দ করতো খুবই এবং তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু আসলে সিদি আর লাখুনলের যে বিয়েটা, এটা হয় না মূলত ব্রাইট প্রাইসের কারণে। তারপরে আছে দ্য স্ট্রেঞ্জার, এ ছিল ফটোগ্রাফার। তো এই হচ্ছে মূলত ক্যারেক্টার। তো আমরা গল্পটা শুরুতে আসি। তো গল্পটার প্রথম পার্ট হচ্ছে মর্নিং। এই মর্নিং পার্টের মধ্যে আমরা দেখব সিদি লাখুনলে স্কুলে পড়াচ্ছে, প্রাইমারি স্কুলের টিচার ছিল সে। তো এই স্কুল হাউসটার বাইরের যে অংশটা, এইটাতে শুরু হবে গল্পের দৃশ্য। দেখা যাবে যে ওই স্কুলের যে মাঠটা আছে, সেই মাঠটার মধ্য দিয়ে সাদিকু এক কলস পানি মাথার উপরে নিয়ে
সেই স্কুলের মাঠটা যখন ক্রস করবে তখন স্কুল থেকে বের হয়ে লাখুনলে তাকে ডাক দিবে। তো আফ্রিকান সোসাইটিতে ড্রেস আপের যে বিষয়টা এটা আমরা দেখব। তো এই যে মহিলারা ছিল তাদের পোশাক পরিচ্ছদটা আসলে একটু অন্যরকম ছিল। তা আমাদের সমাজে যে মহিলারা আছে তারা নিজেদের দেহকে কাভার করার জন্য বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরে থাকে। তো আফ্রিকায় শুধুমাত্র এক কাপড়ের একটা অংশ দিয়ে নিজের দেহকে আবৃত করতে হইতো। তো এই অবস্থায় কাপড়টা এই যে বডিটার মধ্যে কাভার করা থাকতো, এই যে হাত পা এগুলো সব বের করা থাকতো, হাঁটুর নিচ পর্যন্ত যে পোশাকটা গোল রঙের পোশাক আমাদের মূলত উপজাতিরা যে পোশাক পরে ঠিক সেই রকমই। তো সিদি যখন ওই কলসটা মাথার উপরে নিয়ে আসতেছিল সেই সময় লাখুনলে বের হয়ে আসলো, যে এলাকার লোকজন তার দিকে তাকায় আছে একটা লোলুপ দৃষ্টি নিয়ে, কারণ তার দেহের বিভিন্ন অংশাবশেষ বাইরে দেখা যাচ্ছিল। তো লাখুনলে এসে তাকে একটু গালিগালাজ করলো যে সিদি তুমি তো কমন সেন্সলেস হয়ে গেছো, তোমার কি সেন্স নাই, এগুলো কি পরিবর্তন হবে না কোনো দিনও? তো সিদি বললো যে আসলে সমস্যাটাকে আমি আবার কি করলাম। সে বললো যে তোমার পোশাক পরিচ্ছদ আর এই যে পানির কলস তুমি 2 হাত উঠায় ধরছো, এটা বাইরের থেকে খুব অড দেখা যায়, মানে খুবই বাজে অবস্থা, খারাপ দেখা যাচ্ছে। তুমি কলসটা বরং আমাকে দাও, আমি তোমাকে আগায় নিয়ে দিয়ে আসতেছি। তো এইভাবে সিদি আর লাখুনলের যে কনভারসেশন এটা শুরু হইলো। তো শুরু হওয়ার পর কোনো এক পর্যায়ে দেখা গেল যে লাখুনলের ওখানে ড্রেস আবার একটু বিবরণ দেয়া আছে, পুরানা ইংরেজ ধাঁচের যে পোশাক পরিচ্ছদ এইটা পরা, হ্যাঁ, একটা জীর্ণ শীর্ণ কোট গায়ে দেওয়া, কালো রঙের একটা প্যান্ট পরা। তো মোটামুটি সেই কোটটা অনেক পুরানা, কিন্তু লাখুনলে ওটাকে খুব সুন্দর ইস্ত্রি করে গায়ে দিছে। তো এই হচ্ছে লাখুনলের যে একটু ওয়েস্টার্ন কালচারের দিকে মনোনিবেশ করার যে ব্যাপারটা বা সোশ্যাল রিফর্মের যে বিষয়টা তার ড্রেস আপের মধ্যে এটা আমরা দেখতে পাই। তো যাই হোক, এই লাখুনলে সিদিকে পছন্দ করতো এবং সে কথা জানাইলো সিদিকে যখন। তো সিদি বলল যে ঠিক আছে তুমি পছন্দ করতেই পারো, তো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার ব্রাইড প্রাইস ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এভাবে সিদি জানাই দিল যে ঠিক আছে আমাকে পছন্দ করো, বিয়ে করো, কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতে পারবো না। তা আসলে লাখুনলে কী জন্যে ব্রাইড প্রাইস দিবে না, কারণ সে তো সোশ্যাল রিফর্মার। আর কন্যাপণ প্রথা তৎকালীন আফ্রিকান একটা কুসংস্কার ছিল, এটা অ্যাকর্ডিং টু লাখুনলে। সে বলল যে আমি দেখো, আমি তো সমাজ সংস্কারও, সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছি আমি। তো এই মুহূর্তে আমি যদি সমাজ বিরোধী কাজকর্ম করি বা ব্রাইড প্রাইস দিয়ে বিয়ে করি তাহলে মানুষ তো আমার কথা শুনবে না। যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে কোনো ব্রাইড প্রাইজ দিতে পারবো না। এই কথা বলার পর সিদি বলল যে আসলে আমার পক্ষে অসম্ভব, ব্রাইড প্রাইজ না নিয়ে আমি সমাজে হাসির পাত্রে পরিণত হতে পারবো না। যদি কখনো ব্রাইড প্রাইজ দিতে তোমার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব, তার আগে না। এই কথা বলে সিদি ওখান থেকে চলে গেল এবং লাখুনলে যে স্কুলের ছাত্ররা আছে তারা এসে টোন করতে থাকলো লাখুনলে এবং সিদিকে। তো লাখুনলে তাদেরকে ধমক দেওয়ার মধ্য দিয়ে ওই যে তৎক্ষণাৎ যে সিনটা, এই সিনটার সমাপ্তি ঘটবে। তো আসলে ব্রাইড প্রাইস সম্পর্কে একটু কথা বলে নেই। তো সিদি কেন ব্রাইড প্রাইস ছাড়া লাখুনলেকে বিয়ে করবে না? হোয়েন এ ওম্যান ম্যারি সামওয়ান উইদাউট ব্রাইড প্রাইস, শি ইজ কনসিডার্ড টু লস্ট হার ভার্জিনিটি বিফোর হার ম্যারিজ। এটা মনে করা হইতো সমাজে যে কোনো মেয়ে যদি ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতো তাহলে বিয়ের আগেই সেই মেয়ে তার ভার্জিনিটি হারিয়ে ফেলছে। এই বিষয়টা আফ্রিকান সমাজের একটা প্রচলিত প্রথা ছিল। সো শি বিকাম এ লাফিং স্টক ইন দ্য সোসাইটি। যদি ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতো তাহলে সে সমাজে কি হাসির পাত্রে পরিণত হইতো, লোকজন তাকে নিয়ে নানান কটু কথা বলতো। এই ভয়ে সিদি ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতে রাজি হচ্ছিল না। আর লাখুনলে যেহেতু এই সমস্ত কুসংস্কারগুলোকে দূর করতে চাইছিল, এই জন্য সেও ব্রাইড প্রাইস দিতে পারছে না সিদিকে। এই হচ্ছে মূলত তাদের মধ্যকার যে দ্বন্দ্ব। তো এরপরের যে এপিসোড দেখা যাবে কিছু ভিলেজার্স স্টেজের মধ্যে ইন্টার করবে এবং সিদিকে জানাবে যে একজন স্ট্রেঞ্জার আসছে গ্রামের মধ্যে, যে সবার ছবি তুলতেছে। তো সিদিও ওই স্ট্রেঞ্জারের সঙ্গে দেখা করতে গেল এবং তার সঙ্গে অনেক কথাবার্তা হইল। তারা বিভিন্নভাবে ওই স্ট্রেঞ্জারকে আনন্দ দেওয়ার চেষ্টা করলো, গান নাচ ইত্যাদির মধ্য দিয়ে। তো দেখা গেল যে যাওয়ার সময় সিদির একটা সুন্দর ফটোগ্রাফি সে নিয়ে গেল বা একটা পিকচার তুলে নিয়ে গেল। তো এদিকে মোটামুটিভাবে সাদিকু, সিদি, বারকা, লাখুনলে সবাই মোটামুটি একটা জায়গার মধ্যেই ছিল। প্রতিনিয়ত তাদের রেগুলার কনভারসেশনের মধ্য দিয়ে এই যে ফার্স্ট যে অ্যাক্টটা আছে মর্নিং পার্টটা এটা শেষ হবে। তো এটা যে সেকেন্ড পার্ট আছে নুন, এই সেই নুন পার্টটাতে এসে যে ঘটনাটা ঘটবে
একটা রাস্তার মধ্যে, ইলুজিনলে গ্রামের যে একটা রাস্তা আছে সেই রাস্তার মধ্যে এই ঘটনা শুরু হবে, যেখানে কি সাদিকু দ্য এল্ডেস্ট অফ বারোকাস মেনি ওয়াইফস অ্যাপ্রোচেস সিদি অ্যান্ড টেলস হার দ্যাট বারোকা উইশেস টু ম্যারি হার। তো আসলে মর্নিং পার্টে আরেকটু কাহিনী সেটা আছে যে ওই ফটোগ্রাফার যে ছবি তুলে নিয়ে গেছিলো তার বেশ কিছুদিন পরে একটা ম্যাগাজিন নিয়ে ওই ফটোগ্রাফের আবার ওই ইলুজিনলে গ্রামের মধ্যে সে তাকে দেখা গেছে। আরও সে যখন আসছে তখন দেখা গেল যে ওই ম্যাগাজিনের মধ্যে সিদির যে ছবিটা তুলে নিয়ে গেছিলো সেই ছবিটা সুন্দর করে 2 পেজ ধরে সিদির ওই লম্বা একটা ছবি ছাপানো হয়েছে, এবং এটাতে সিদিকে অনেক সুন্দর লাগতেছিল। গ্রামের সব লোকজন তখন সিদির দিকে একটা অন্যরকম দৃষ্টিতে তাকাইতো এবং তারা মনে করতো যে আমাদের গ্রামে এইরকম সৌন্দর্য ছিল, আমরা টের পাইনি। তো আসলে ফটোগ্রাফিতে বোঝা যায়, ফটোটা এডিট করে তাকে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। তো এই ম্যাগাজিনটা যখন বারোকার কাছে যে পৌঁছাইলো তখন বারোকাও মোটামুটি সিদির যে রূপ সৌন্দর্য আছে, যে এটা আমার গ্রামেরই মেয়ে, আমি জানতাম না এত সুন্দর মেয়ে গ্রামের মধ্যে থাকে। তো তখন সে ইচ্ছা করলো সিদিকে দেখার সাথে সাথে যে আই নিড সিদি, আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই। ম্যাগাজিনে সিদির ফটো দেখার সাথে সাথে বারোকা এই ইচ্ছা পোষণ করলো, এবং তার এই ইচ্ছাটা সে তার যে বড় বউ আছে সাদিকু অ্যাডভাইজার তাকে বললো যে দেখো তুমি সিদিকে যে ম্যানেজ করো, আমি তাকে বিয়ে করতে চাই, এই সুসংবাদটা সিদিকে দিয়ে আসো। তা দ্বিতীয় অ্যাক্ট শুরু হচ্ছে ওই যে এভাবে। তো ওই ম্যাগাজিনের ছবির মধ্যে বারোকারও ছবি আসছিল, কিন্তু বারোকার ছবি খুব ছোট আকারে আসছিল এবং একটা টয়লেটের পাশের যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছিল বারোকার ছবির, এই জন্য বারোকা মোটামুটি রাগান্বিত এবং সিদির প্রতি তার একটু ক্ষোভও জন্মেছিল যে আমি গ্রামের প্রধান, আমার ছবিটা এত ছোট আকারে আর আমার গ্রামের একজন মেয়ের ছবি এত বড় আকারে দেওয়া হয়েছে, বিষয়টা খুবই মানহানিকর একটা বিষয়। তো এদিকে সাদিকু যখন এসে সিদিকে বলল দ্বিতীয় অ্যাক্টে নুনের মধ্যে যে সিদি বারোকা তোমাকে বিয়ে করতে চায়, তো এই কথা শোনার পরে লাকুনলেও সে জায়গায় উপস্থিত ছিল, যে বারোকা তোমার যে ফটোগ্রাফিটা আছে ম্যাগাজিনের মধ্যে যেটা প্রকাশ পাইছে সেটা দেখার পর তোমাকে সে বিয়ে করার ইচ্ছা পোষণ করছে, তুমি কি বলো তাতে? তো সিদি বলল যে ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ম্যারি এ ওল্ড ম্যান লাইক বারোকা, যে আমার পক্ষে সম্ভব না বারোকার মতো একজন বৃদ্ধ মানুষকে যার বয়স অ্যাবাউট 70 বছর প্রায়, একে আমি বিয়ে করতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়াও এখন সিদি তো অলরেডি তার যে ম্যাগাজিনের পিকচারটা সেইটা সাথে নিয়ে ঘুরতেছে এবং তার নিজেকে এখন অনেক বড় ভাবা শুরু করে দিচ্ছে যে এই গ্রাম কেন, আমার খ্যাতি এখন ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়ছে, তো এই গ্রামের সবার থেকে শ্রেষ্ঠ আমি, এবং বারোকার থেকেও আমি শ্রেষ্ঠ, কারণ আমার ছবি 2 পেজে ছাপানো হয়েছে আর বারোকার ছবি ছোট্ট করে একটা টয়লেটের পাশে ছাপানো হয়েছে। তো এর থেকেই বোঝা যায় যে কার মান সম্মান বেশি। আমি কোনোভাবেই বারোকাকে বিয়ে করতে পারবো না, একজন ওল্ড ফুল আনকালচার্ড পারসন, একে আমি কখনোই বিয়ে করব না। তো এই ছবিটা হাতে পাওয়ার পর সিদি নিজের ছবি নিজেই তাকাচ্ছিল এবং অভাবনীয় দৃষ্টিতে দেখতেছিল যে সিদি এত সুন্দর, সে তো জানতো না এত সৌন্দর্য, তার গালগুলো কত সুন্দর নরম তুলতুলে। তো যাই হোক, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে লাকুনলেকেও সে আর কোনোভাবে পাত্তা দিচ্ছিল না। তো পাত্তা না দেওয়ার কারণে পরের যে অংশটা সেটাতে দেখা যাবে যে সাদিকু যখন এই কথা যে বারোকাকে বলল, তখন বারোকা কিছু না বলে চুপ করে থাকলো। তো আসলে বারোকা বুঝতে পারলো যে সিদিকে যদি আমি এভাবে বলি তাহলে সম্ভব না, সিদি এভাবে মানবে না, সিদিকে যদি আমি আমার বশে আনতে চাই তাহলে আমাকে অন্য পরিকল্পনায় যেতে হবে। তো এদিকে লাকুনলে তাকে আবার বিয়ের প্রস্তাব দিলে সিদি বলে যে এখন তো প্রশ্নই আসে না, আমি এখন বিয়ে নিয়ে ভাবতেছি না, আমি এখন খুব ফেমাস আছি, এটা নিয়ে কিছুদিন দেখি, তারপর বিয়ে শাদীর চিন্তা ভাবনা আমি করব। তো অলরেডি এদিকে সাদিকুর কাছ থেকে বারোকার বিয়ের প্রস্তাব শোনার পরেও লাকুনলে মোটামুটি ঘাবড়ে যায় এবং সাদিকুকে বিভিন্নভাবে গালিগালাজ সে করে যে এটা কিভাবে সম্ভব, একজন বৃদ্ধ লোকের সঙ্গে সিদির বিয়ে তুমি দিতে চাচ্ছ, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আর তাছাড়াও বারোকার তো ওয়াইফ আছেই, আইলা তো আছেই। তো এইরকম একটা অবস্থায় বারোকা এই যে তার যে বিয়ের ইচ্ছাটা এটা তার শেষ ওয়াইফের কাছে যখন পোষণ করলো এই আইলাতু, তো বারোকা এরকম 2 হাত উপরে করে হেলান দিয়েছিল আর সে তার বগলের যে পাকা পাকা লোমগুলো আছে এগুলো তুলতেছিল চাপ দিয়ে দিয়ে। তো বারোকা যখন বলল যে আমি বিয়ে করব, সেদি নামক যে মেয়ে আছে আমাদের গ্রামে তাকে আমি বিয়ে করতে চাই, তো তখন আইলাতু কী করলো, তার নিজের যে রাগটা সেটা কী করলো, তার লোমগুলো একসঙ্গে অনেকগুলো ধরে একদম টান দিল এবং বারোকার বগলের যে চামড়াগুলো আছে সেগুলো তুলে একদম রক্ত বের করে দিল। তো আসলে সেই সময় এই রাজাদের উপরে কেউ তো কথা বলতে পারতো না,
তা ওয়াইফদের যে ইচ্ছা বা অভিপ্রায় এটা কি করতো, তারা এইরকম বিভিন্ন কাজে কর্মে প্রকাশ করতো। তো তৎকালীন সমাজেও নিজের হাজব্যান্ডকে শেয়ার করার জন্যে অন্য কোনো মেয়েকে তারা কখনোই প্রশ্রয় দিত না। এইটার সিম্বল হচ্ছে আইলাতুর এইরকম রাগ হয়ে যাওয়ার বিষয়টা। তো যাই হোক, পরবর্তীতে সাদিকু সেখানে ব্যান্ডেজ করাই দিল এবং লাখুল্লে সেই সুযোগে বারকা সেই সময় সাদিকুকে বলল যে দেখো সাদিকু, আমি এনি হাউ তাকে বিয়ে করব, এক রাতের জন্য হইলেও সিদিকে আমার লাগবে। তো এইরকম কথাবার্তার মধ্য দিয়ে মোটামুটি 2 নম্বর যে একটা এটা শেষ হবে এবং 3 নম্বর একটা শুরু হবে আবার ওই রাস্তার মধ্যে। তো এবার এই 2 নম্বর একটা শেষের দিকে বারকার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটার কথা সে সাদিকুকে বলবে। তো আসলে প্ল্যানটা পুরোপুরি বলবে না, সাদিকুকে জাস্ট একটা ট্রিক্স ব্যবহার করবে। তো সে এবার বলবে যে দেখো সাদিকু, আসলে তাকে ডাক দিয়ে অনেক বুঝায় শুনে সে বলতেছে আমি আসলে আমার পুরুষত্ব হারিয়ে ফেলছি। নাও আই অ্যাম ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স দ্যাট মিনস যে পুরুষ তার পুরুষত্ব হারিয়ে ফেলবে সেই বিষয়টাকে বলা হচ্ছে ইম্পর্টেন্স, যে আমি আর মানুষ নাই, তাদের ভাষায় আমি আর মানুষ নাই। তো এই কথা শোনার পর বারকা এমনিতেই জানতো যে সাদিকুকে যদি এই খবর দেয়া যায় তাহলে পুরো গ্রাম ছড়াইতে বেশি সময় লাগবে না। তো এই কথা যখন বললো যে যাও তুমি এই কথা যে সিদিকে বলে দাও আর বলিও যে বারকা তোমাকে তার প্রাসাদের মধ্যে ইনভাইট করছে। তো থার্ড যে পার্টটা আছে নাইটের মধ্যে দেখা যাচ্ছে যে সাদিকু একটা গাছের নিচে প্রাসাদের পাশে ওই রাস্তার পাশে একটা বড় গাছ, সেই গাছের নিচে সে ডান্স করবে, সবাইকে ডেকে ডেকে সে ওখানে ডান্স করবে। সেই ডান্সটাকে বলা হচ্ছে সাদিকুস ভিক্টোরি ডান্স। তো এই ডান্সটা করার কারণ কি, যে সাদিকু আজকে খুব খুশি যে সে বারকার বাবাকেও পরাজিত করছে এবং আজকে বারকাও তার কাছে পরাজিত হইল। দ্যাট মিনস কি, তার বাবা এবং সে দুইজনেরই পুরুষত্ব সে লস্ট করে ফেলছে, কিন্তু এখনও বা সাদিকু তার আগের জায়গায় আছে বা এখনও সে তার যৌবন ধরে আছে, এই বিষয়টাতে তার ভিক্টোরি মনে করতেছে সে, এই জন্যে সে এই খুশিতে ডান্স করতেছে। তো আস্তে আস্তে যখন ওই জায়গায় লাখুনলে সিদি সবাই আসলো, তখন আসার পর সে সবাইকে বলল যে বারকার মানুষ নাই। তো বারকা বিকাম ইম্পর্টেন্স, সে আর খুশিতে সবাইকে নাচতে বলতেছে সে। তো এইরকম অবস্থায় সে সিদিকে বলল যে বারকা তোমাকে তার প্রাসাদের মধ্যে ইনভাইট করছে, তোমাকে দাওয়াত দিছে, তোমাকে যেতে হবে, সেখানে যেতে বলছে। তো লাখুনলে বলল যে খবরদার, তুমি তার কথা বিশ্বাস করো না, বারকা লোক সুবিধার না। তখন বারকা সম্পর্কে যত অতীত ইতিহাস আছে এটা বলা শুরু করলো লাখুনলে, যে বলল আমার বাবার মুখ থেকে শোনা কথা যে বারকা আমাদের এলাকায় রেল লাইন থেকে শুরু করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডই সে করতে দেয়নি। এর আগে একজন সার্ভেয়ার আসছিল এখানকার ল্যান্ড পরীক্ষা করতে, অবজার্ভ করতে যে এখান দিয়ে রেল লাইন হবে। তো বারকা কী করলো, ওই লোকজনকে ডেকে ছাগল, একটা খাসি, মুরগি, সামান্য চাল এবং কিছু টাকা পয়সা দিয়ে সার্ভেয়ারকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে যে আপনি যান, আমাদের এলাকায় রেল লাইন লাগবে না, এটা হচ্ছে পশ্চিমাদের একটা ব্যাপার, এটা আমরা কখনোই গ্রহণ করতে পারবো না। আপনার যদি আরও কিছু লাগে বলেন দিচ্ছি, কিন্তু রেল লাইন নির্মাণ করা হবে না। তো আসলে এইটাতে আফ্রিকান সমাজ ব্যবস্থায় যে মোড়লদের একটা দাম্ভিকতা বা দাপট, কারণ শিক্ষিত সমাজ যদি আফ্রিকান সমাজে প্রবেশ করে তাহলে দেখা যাচ্ছে যে এই বারকার মতো যে অশিক্ষিত বেলরা আছে তাদের শাসন কেউ মানবে না। মূলত এই জন্য সমাজ ব্যবস্থাকে তারা সে উন্নত করতে চায় নাই। তো সে হচ্ছে এইরকম মানে খুব চালবাজ লোক। তো তার যে ফাঁদ আছে সেই ফাঁদে পা দেওয়া যাবে না, সে সিদিকে বারবার নিষেধ করতেছে। এবং সিদি তো এই কথা শোনার পর তারও আনন্দ হচ্ছে যে বুড়া এমনিতেই সেই ইম্পর্টেন্স, সে আবার আমাকে বিয়ের প্রপোজাল দেয়, তার সাহস কত, শখ কত। তো যাই হোক, বারকার এই যে সম্মানহানিকর একটা অবস্থা, এটা দেখার জন্য অবশ্যই আমি তার প্রাসাদে যাব, এটা সিদি বলল। তো যাই হোক, লাখুনলে যতই নিষেধ করলো, লাখুনলের তো কোনো কথাই এখন আর সিদি শুনতেছে না। ফাইনালি সিদি কী করলো, বারকার প্রাসাদে যাওয়ার জন্যে এগ্রি করলো এবং এই কথা যে সাদিকু জানাইলো বারকাকে যে হ্যাঁ সিদি আসবে। তো যেদিন আসবে ওই সন্ধ্যায় আসবে। আসার পরে বারকা কী করলো, সিদিকে ইমপ্রেস করার জন্য যা যা করা দরকার, দুইজন তার প্রাসাদের যে সবথেকে ভালো রেসলার ছিল সেই রেসলারদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে এবং বারকা নিজের শরীরচর্চার যে বিষয়টা সেদিন এটা ভালোভাবে করে এবং তার দেহের যে অবয়বটা আছে, তার ফিটনেসটা আছে, এটা শো করার জন্যে সে রেসলিং শুরু করে ওই দুইজন রেসলারের সঙ্গে। এবং রেসলারকে আগেই বলে দেয় যে সিদি যখন ইন্টার করবে তখন আমি তোমাদেরকে খুব মারবো।
তোমরা আমার কাছে পরাজিত হবা, যাতে সিদি আমার দিকে আমার এই শক্তি সামর্থ্য বা বৃদ্ধ বয়সে আমার এই তোমাদের মতো তরুণ রেসলারদেরকে হারিয়ে দেওয়ার বিষয়টাতে ইমপ্রেসড হয়। তো যাই হোক, বারকা সেদিন সমস্ত লোকজনকে তার প্রাসাদ থেকে আউট হাউসে পাঠিয়ে দিছে। তো আসলে আফ্রিকান সোসাইটিতে ওই যে রাজা নতুন বিয়ে করলে বাকিগুলোকে আউট হাউসে দিয়ে দেয়, আর মেইন বউকে প্যালেসের মধ্যে রাখে, নতুন বউকে। তো আজকেও ঠিক সবাইকে আউট হাউসে পাঠিয়ে দিছে, বাড়ি একদম ফাঁকা। বারকা কী করলো, রেসলিং করতেছে তার দুই কুস্তিগিরের সঙ্গে। তো সেদি যখন গেট দিয়ে এন্টার করলো তার প্রাসাদের মধ্যে, তখন সে তাকিয়েছিল বারকার যে সুঠাম দেহটা সেইটার উপরে, এবং রেসলারদেরকে অন্য যে দুই রেসলারকে একদম সে পরাজিত করলো, সেই বিষয়টাও সিদির মনে একটু ধরলো আর কি, যে না যাই হোক বারকার বয়স হইল, তার যে যুবক বয়সের ব্যাপারটা এটা এখনও তার মধ্যে বিদ্যমান আছে। তো সিদি মোটামুটি ইমপ্রেসড হওয়ার কারণে সে সিদিকে দেখার সাথে সাথে বারকা কী করলো, তার পোশাক পরিচ্ছদ পরিধান করে সিদির সঙ্গে সিদিকে নিয়ে তার প্রাসাদের ভিতরে প্রবেশ করলো, এবং তার বেডরুমের মধ্যে বসে সিদির সঙ্গে এমনভাবে কথা বলতেছিল বা এত সুন্দর করে কথা বলতেছিল যে সিদির বিশ্বাসটা যাতে পুরোপুরি বারকার উপর চলে আসে। তো এমন একটা অঙ্গভঙ্গি আর কথাবার্তায় সিদি কোনো এক সময় ইমোশনাল হয়ে যাবে, কারণ বারকা তার বাবার বয়সী ছিল, সেই বাবার বয়সী ভাবভঙ্গিতেই সে তার সঙ্গে কথা বলতেছিল। তো এইরকম সময় বারকা তার যে অতীত ইতিহাস, তার বর্তমান অবস্থাগুলো বলতে বলতে সিদিও তার নিজের যে জীবন কাহিনী সেটা বলা শুরু করছে, এবং কোনো এক সময় মনের অজান্তেই সে বারকার যে কাঁধ আছে সেই কাঁধের মধ্যে মাথা রেখে মনের সুখে গল্প করতেছে বারকার সঙ্গে। তো যাই হোক, সিদি যখন দেখলো যে বারকার দিকে অনেকটা আকৃষ্ট, তখন বারকা কী করলো, ওই মুহূর্তে সিদিকে সিডিউস করলো, মানে তার রেপ করে দিল। তো রেপ করে দেওয়ার পরে সিদিকে যখন ছেড়ে দেওয়া হলো, সে কান্নাকাটি করে এক দৌড় দিয়ে প্রাসাদের গেট দিয়ে বের হচ্ছে, খুবই কান্নাকাটি করতেছিল সে। এবং লাখুনলে ওই যখন থেকে সিদি ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করছে, লাখুনলে খুব অস্থির একটা অবস্থার মধ্যে ছিল, এবং সে বলতেছিল যে যদি কিছু হয়, সাদিকুকে গালিগালাজ করতেছিল যে বারকা যদি সিদিকে কিছু করে তাহলে আমি দুইটাকে জানে মেরে ফেলবো, মানে তার একটু খারাপ লাগতেছিল। তো সিদি যখন এরকম কান্নাকাটি করে বের হচ্ছিল, লাখুনলে ঠিক সেই সময়ের মধ্যে সিদিকে বলল যে সিদি কী ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? এরকম কান্নাকাটি তো সে কি তোমার সাথে খারাপ কিছু করছে? আর এদিকে সাদিকু তাকে জিজ্ঞেস করতেছে যে সিদি তুমি কি এখনো আসো নাকি গেছো? তো সিদি মাথা নাড়িয়ে এভাবে না সূচক জবাব দিল, মানে কি সে তার ভার্জিনিটি হারিয়ে ফেলেছে, সে তার স্যাসিটিটাকে লস্ট করে ফেলছে বারকার কাছে। তো এইরকম অবস্থায় লাখুনলে পাগলের মতো আত্মনাদ করতেছিল, এবং এই সময় হুট করে লাখুনলের কী যে হইল, তার মুখে এক ফালি হাসি দেখা গেল, এবং সে সিদির কাছে এসে বলল যে সিদি, এখন তো তুমি আমাকে বিয়ে করবা, আসলে এখন তো তোমার ভার্জিনিটি লস্ট হয়ে গেছে, তবে এই মুহূর্তে আমি তোমাকে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতে রাজি আছি, তুমি আমাকে বিয়ে করো, কোনো সমস্যা নাই। তো যাই হোক, লাখুনলের এই ধরনের টেন্ডেন্সি যে সিদির বিপদে লাখুনলে তার একটা সুযোগ নেওয়ার যে চেষ্টা করতেছিল, এটা সিদির কাছে ভালো লাগে না, এবং লাখুনলেকে গালিগালাজ করলে যে ইউ আর এ কাওয়ার্ড, তুমি একটা কাপুরুষ, তোমার থেকে বারকাই অনেক গুণ বেটার আছে, আমি আসলে তাকেই বিয়ে করব যার মাধ্যমে আমি আমার সতীত্ব হারিয়ে ফেলছি। তো আফ্রিকান সমাজের মেয়েদের মধ্যে তাদের এই যে সতীত্ব রক্ষার যে বিষয়টা, এটাকে সে প্রাধান্য দিত খুবই। তো আসলে যে কোনো পৃথিবীর যে কোনো মেয়েই তার নিজের সম্ভ্রম, ইজ্জত সব কিছুকে বেশি পছন্দ করে, যেটা আফ্রিকান সমাজ যদিও বা তাদের সভ্যতার আলো ছিল না, কিন্তু তাদের মধ্যে এই সেন্সটুকু ছিল। যাই হোক, ফাইনালি বারকা এবং সিদির বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেখানে সিদিকে লেদারের মুক্ত খচিত জামা কাপড় পরিধান করা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত। বারকাও খুব রাজকীয় আকারের পোশাক পরিচ্ছদ পরিধান করছে, এবং ওর এই বিয়ের অনুষ্ঠানে অনেক ধরনের সাজগোজ থেকে শুরু করে অনেক ড্রামারদেরকে ডাকা হয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা বাজাইতো তাদেরকে। তো ওই সমাজ ব্যবস্থা এমন একটা নিয়ম ছিল যে এই প্রফেশনাল ড্রামাররা যারা ছিল তাদেরকে আসলে নির্ধারিত কোনো বেতন দেওয়া হতো না। এখনকার শিল্পীরা কনসার্ট করলে টাকা পাইতো, কিন্তু তারা আসলে ওরকম পাইতো না। ওই কনসার্টের মধ্যে খুশি হয়ে তাদের দিকে যারা যারা টাকা নিক্ষেপ করতো, ওইটুকু টাকা পয়সা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হইতো। তো ওখানে সবাই ওই ড্রামের তালে তালে তাদের দিকে টাকা পয়সা নিক্ষেপ করতেছে, তো শুধু একমাত্র লাখুনলে ছাড়া। তো লাখুনলেকে সাদিকু বলতেছে যে যাও তুমি টাকা পয়সা নিক্ষেপ করো, আর যদি কেউ ড্রামারদের উপরে টাকা নিক্ষেপ না করতো তাহলে তাদেরকে মনে করা হয়তো যে হি বিলংস টু আন্ডার পভার্টি লাইন, দারিদ্রতার নিচ একবারে সর্বনিম্ন সীমার মধ্যে অবস্থান করবে, যারা এই মুহূর্তে টাকা পয়সা দিবে না।
তো সাদিকুল লাখুল্লাহকে বললো যে তোকে আমি কিছু টাকা দিচ্ছি, তুই যা যে ঢেলাও। তো এই কথা যখন বললো তখন সাদিকুল বললে লাগবে না, আমি এই সমস্ত কুসংস্কারকে বিশ্বাস করি না। তো এই কথা বলার মধ্য দিয়ে লাখুল্লাহ দেখলো যে একদল নৃত্যকারী যে মেয়েরা আছে যাদেরকে ভাড়া হায়ার করে নিয়ে আসা হয়েছে, তো তাদের মধ্যে একজন সুন্দর মেয়েকে দেখার সাথে সাথে লাখুল্লাহ আবার তার পিছু পিছু দৌড়ানো শুরু করলো। তো এদিকে সাদিকু, সিদি এবং বারকার বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি হইল। তো এই হচ্ছে মোটামুটি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এটা যে মূল প্রেক্ষাপট, আফ্রিকান সমাজের বিভিন্ন প্রথা, যেমন বারকা একসঙ্গে অনেকগুলো বিয়ে করতে পারছে, এটাকে বলা হচ্ছে পলিগ্যামি। এ বেল ক্যান টেক এ সেভারেল ওয়াইফস অ্যাট এ টাইম, এক সময় এসে অনেকগুলো বউকে গ্রহণ করতে পারবে, কিন্তু তার কোনো বউ আর অন্য কোনো বিয়ে করতে পারবে না। বহু বিবাহ, পলিগ্যামি। এরপর হচ্ছে ব্রাইড প্রাইস, যে ইস্যুটা আমরা দেখছি লাখুল্লাহ এবং সিদির মধ্যে, যে ব্রাইড প্রাইস রেফার্স টু এ মানি অর এ প্রপার্টি হুই ইজ গিভেন বাই দ্য ব্রাইড গ্রুম টু দ্য ফ্যামিলি অফ এ ব্রাইড। যে কন্যার বরের পরিবার থেকে কন্যার পরিবারকে যে অর্থ দিয়ে কন্যাকে বিয়ে করে নিয়ে আসা হয় সেটাকে বলা হচ্ছে ব্রাইড প্রাইস। তারপরে আছে গর্জিয়াস ওয়েডিং সেরিমনি, যেটা সিদি এবং বারকার যে বিয়ের অনুষ্ঠানটা এটা ব্যাপক জাঁকজমকপূর্ণ ছিল, তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যত অ্যারেঞ্জমেন্ট ছিল সবই গর্জিয়াস ছিল। আর ওই যে প্রফেশনাল ড্রামার যারা ছিল তাদের যে লাইভলিহুড, মানে কি তাদের উপরে মানি নিক্ষেপ করা বা মানি থ্রো করার যে বিষয়টা, এটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হইতো। এই মূলত 4টা প্রথার উপর এখানে গুরুত্ব দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।